যতটুকু সম্ভব আসুন এই পৃথিবী থেকে কি পেলাম এটা বড় বিষয় না, কি দিলাম সেটা হচ্ছে বড় বিষয়। আমাদের মাঝে চলে এসছে আমাদের আজকের এটা সরকার যে আছে তারই অফিস। এই অফিসটা দেখছেন আপনারা সরকারটা সবই দেখতে পাচ্ছেন। ভোল্টেজ লুটপাট ছটা যখন দোকান হলো নিশ্চয়ই ছটা দোকান দোকানে দিতে পেরেছি ভাড়াটা যেটা আমরা পরিচালনা চালানো একমা সেন্টার নতুন আঙ্গিকে নতুন সাজে এবং বাংলাদেশ সরকারের উপসচিব জনাব দেবেন্দ্র নাগরাও স্যার ডিজেপি স্যারের দায়িত্ব পালন করছেন। উপস্থিত রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান আঙ্কেল, অন্যান্য সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ, সকলে আমার শ্রদ্ধাভাজন, যাদেরকে আমি সবসময় আঙ্কেল বলে ডাকি। উপস্থিত রয়েছেন অ্যাজমা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মহোদয়, উপস্থিত রয়েছেন অন্যান্য যারা ডাক্তারবৃন্দ রয়েছেন, সকল ডাক্তার মহোদয়গণ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীজন, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ ভাইয়েরা উপস্থিত রয়েছেন। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং এই অ্যাজমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাজমা ফাউন্ডেশনের কাছ থেকে, কারণ আমার কাছে ওনারা যতবার গিয়েছেন হয়তোবা আমি আরো একটু বেশি কাজ করলে হয়তো আরো আগে আমি তাদের এই ব্যবস্থাটা করতে পারলাম, কিন্তু আমার এই ব্যর্থতার কারণে একটু হলেও দেরি হয়ে গিয়েছে। আর যে ঘটনা এখানে ঘটেছে হয়তোবা সেটা সুযোগ হতো না, এটা আমারই ব্যর্থতা মনে করি। আমি সেই ব্যর্থতার দায় স্বীকার করেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ এত মহৎ একটি উদ্দেশ্য অ্যাজমা ফাউন্ডেশনের আমার কারণেই বিলম্বিত হয়েছে। আসলে in this world there is nothing which is an unmixed blessing. পৃথিবীতে অবিমিশ্র সুখ বলে কিছু নেই। সমস্যা আছে, সমাধান আছে, সুখ আছে, দুঃখ আছে। আসলে আমাদের যে প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আমরা মুক্তিযোদ্ধাদের সকলেই সম্মান করি, দল মত নির্বিশেষে শ্রদ্ধা করি, কিন্তু তারপরেও এক দুইজন থাকবে যারা আসলে সবসময়ই কোনো না কোনো কিছুর বিরোধিতা করে। তো সেই অবস্থান থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মানবোধ, যে শ্রদ্ধাবোধ আমরা সবসময় সকলেই করি। তো এটা আমাদের কষ্ট নেওয়া যাবে না। যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল, কারো হয়তো কাঙ্ক্ষিত ছিল না, তারপরও সেই অবস্থান থেকে অ্যাজমা ফাউন্ডেশন যেভাবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলছেন বা এই প্রতিষ্ঠানে যে আগে সৌন্দর্য ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন, এই জন্য অ্যাজমা ফাউন্ডেশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, যত বড় হোক ইন্দ্র ধনু সে শুধু আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। আসলে অ্যাজমা ফাউন্ডেশনের উত্তম উদাহরণ আমি মনে করি, কারণ ওনাদের যা সামর্থ্য, ওনারা কিন্তু একটা ট্রাস্টি বোর্ড, আপনারা জানেন একটি ট্রাস্টি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা কিন্তু খুব একটু বেশি না, কিন্তু ওনাদের যে সামান্য সক্ষমতা এটা নিয়েই ওনারা এই প্রতিষ্ঠানে লেগে গিয়েছেন, শুধু জনকল্যাণের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। এখানে যারা গরিব মানুষ রয়েছেন, যারা অ্যাজমা চিকিৎসা করতে পারেন না, তাদের পক্ষে কাজ করার জন্য এটি ট্রাস্টি প্রতিষ্ঠান। ওনাদের সামর্থ্য শুধু একটাই, আমি মনে করি মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কিন্তু ওনারা কাজ করছেন এবং এটাই ওনাদের শক্তি এবং এটাই ওনাদের সামর্থ্য। মানুষের জন্য কাজ করার যে নিবেদিত মনোভাব, এই শক্তিটাই ওনাদের মধ্যে কাজ করছে। এই জন্য অ্যাজমা ফাউন্ডেশনকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে শ্রদ্ধামান্য জেলা প্রশাসক স্যার উপস্থিত হয়েছেন শুধু আপনাদের সম্মানিত করার জন্য। স্যার যখন প্রস্তাব দেওয়া হয়েছে আজকের এই শুভ উদ্বোধনে, স্যার নির্দ্বিধায় বলেছেন আমি যাব। আমাদের শ্রদ্ধাভাজন ডিটেলসে স্যারও কিন্তু স্যার কিন্তু চলে এসেছেন শুধু আপনাদের কাছে, আপনাদের সাথে আজকের এই সুখের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। তো আমি আপনাদের এই শুভ উদ্বোধনে আপনাদের আমি শুভকামনা জানাই, অ্যাজমা ফাউন্ডেশনের উদ্যোক্তর মঙ্গল প্রার্থনা করছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত রয়েছেন, যারা যারা কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমি একটি আহ্বান থাকবে,
অন্ততপক্ষে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশনটিকে আপনাদের হাতে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে আপনাদের হাতে তুলে দিয়েছি, শুধু একটাই উদ্দেশ্য যে আমাদের যারা মুক্তিযোদ্ধা আঙ্কেল রয়েছেন, অনেকে বৃদ্ধ বয়সে ওনারা উপনীত হয়েছে, সবাই বৃদ্ধ বয়সে জীবনের সামনে ওনারা বসে গিয়েছেন। তাদের চিকিৎসা ব্যবস্থাটুকু হয়তো স্বল্প মূল্যে, কারো কারো হয়তো বা বিনামূল্যে, এটুকু আপনাদের কাছে আমার চাওয়া ওনাদের পক্ষ থেকে। তাদের প্রতি আপনাদের যেন একটু মনোভাবটা যেন কোমল থাকে এবং ওনাদের প্রতি যেন একটু আপনারা সন্তুষ্ট হয়ে তাদের প্রতি আপনাদের এই চিকিৎসাটা সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার জন্য। অনেক দরিদ্র মুক্তিযোদ্ধা আছেন যাদের চিকিৎসা করার টাকাটাও হয়তো তার নেই, তাদের জন্য বিনামূল্যে একটু আপনারা সহায়তা করবেন। আজকের দিনে এই শুভ উদ্বোধনে আপনাদের কাছে এটুকু আমার বিনীত প্রার্থনা। আর আপনাদের যা কিছু আছে আপনাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আপনাদের যা কিছু চাওয়া পাওয়া, এখানে আমরা মান্যবর জেলা প্রশাসক স্যার উপস্থিত রয়েছেন, পৌরসভার ডিটেল স্যার উপস্থিত রয়েছেন, স্যার একাধারে আমাদের ডিটেল স্যার দায়িত্ব পালন করছেন, উপপরিচালক স্থানীয় সরকার। একই সাথে এই প্রতিষ্ঠানগুলো আমি কোনো বিনা কাছে করছি, একদম জিরো থেকে যেটা বলা হয় এভাবে করেছি। আল্লাহ শুক্রিয়া, আমি এটা সেবামূলক প্রতিষ্ঠান, আমার ব্যবসাটাও সেবামূলক প্রতিষ্ঠান, আমি এভাবে চালাই। এই চাঁপাইনবাবগঞ্জের চিত্র আপনারা যে আপনার এই একদম প্রতিষ্ঠান যেভাবে উদ্যোগ নিচ্ছেন, আমরা চাই আদর্শ গ্রুপে এই চিত্র আমরা চেঞ্জ করে দিতে চাই। আমাদের ভালোবাসা, আমাদের চেষ্টা, আমাদের সকল কার্যকলাপ যেন চাঁপাইনবাবগঞ্জের লোক আন্তরিক হয় এবং সব কাজে মনোযোগী হয়, যেন আমরা আমাদের চাঁপাইয়ের লোকজনের সবাই নাম করে। এই জন্য আমি আশাবাদী সবার কাছে। আমাদের আদর্শ গ্রুপের পক্ষ থেকে আমরা যথাযথভাবে চেষ্টা করছি। আমরা যাদেরকে দেখলে আমার মনের ভিতরে একটা ক্লিক দিয়ে ওঠে, ক্লিক দিয়ে ওঠে। এখানে দেখছি ডাক্তারদের সাথে, এবং এখানে আজকে আর কথা বলা যায় না, কারণ যে জেলা এই বিভাগের মধ্যে পথ দেখা সেগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা। এজমা ফাউন্ডেশন এখান থেকে সৃষ্টি হচ্ছে, এই আলোটা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। আসলে ভাবছিলাম যে কি বলবো, কারণ 6 বছর তো দেখলাম সবাইকে চিনি, নাম জানি না কিন্তু মুখ চেনা। কারণ নাম না, কাকুর নাম না ধরে দেখলেও যদি অন্তর থেকে ডাক দেওয়া যায়, সারা পাওয়া যায়, সেটাই কিন্তু আসল করতে। আমার কাছে মনে হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাটা আমি ভালোবেসেছি, এবং আপনারা যেভাবে সহযোগিতা করছে সেজন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আসলে আমার কোনো মানুষের মৃত্যু আমাকে কষ্ট দেয় না, কারণ মৃত্যু আমাকে কষ্ট দেয় না, কিন্তু যখন মনুষ্যত্বের মৃত্যু ঘটে তখন আমি কষ্ট পাই। মনুষ্যত্বের বড় পরিচয়, মানুষকে আশাপূর্ণ আশীর্বাদ বলা হচ্ছে, কিন্তু আমার কাজে কর্মে চিন্তায় চেতনায় যদি আমি আশাপূর্ণ চিন্তাটা ধারণ না করি, তাহলে আমার পরিচয় দেওয়ার আশা বিষয়ের পরিচয়টা আমার কঠিন হয়ে যাবে, তখন আমি আক্রান্ত হয়ে যাই। তাই আমি মনে করি যে এই এজমা ফাউন্ডেশন যে কাজের মধ্যে তার সীমিত থাকতো এবং কাজের মধ্যে যে তাদের সেবার ক্ষেত্র তৈরি করবো, এটার জন্য চাঁপাইনবাবগঞ্জ ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস বলতে 1952 সাল বুঝি, 1966 বুঝি, 1969 বুঝি, 71 বুঝি, সর্বশেষ 2024 বুঝি, এগুলো ইতিহাস। কিন্তু আমার আপনার ইতিহাস আজকে, বিশেষ করে আমার জন্য ইতিহাস, আমি এজমা ফাউন্ডেশনে এসে এখানে মাইকে কথা বলছি, এটাই আমার জন্য ইতিহাস, এটাই আমার জন্য আমার কর্মজীবন ইতিহাস হয়ে থাকে। এবং দেখছি যে মানুষ কোথায় গিয়েছে। আমি ইউটিউবে দেখলাম এক হাতি যে পালতো, সেই মনির অসুস্থ, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, সেই চিকিৎসা দেখার জন্য, ওই মনিরকে দেখার জন্য হাতিটা সুর দিয়ে গা মুছে দিচ্ছে। তখন আমি মনে করলাম যে এখন পশু যখন তার প্রভুকে এভাবে সার্ভিস দেয়, তখন আমি আপনার যারা আছি, আমাদের যে আসল প্রভু সৃষ্টিকর্তা, তাকে সার্ভিস দিতে পারছি। হয়তো তার কাছে পৌঁছতে পারি না, কিন্তু তার সৃষ্টির স্রষ্টা, তার সৃষ্টিকে তো আমরা সেবা করতে পারি। এই সৃষ্টির সেবা করার মধ্যে আমাদের প্রকৃত ধর্ম নিহিত আছে, প্রকৃত ধর্ম। তাই বলছেন বাইবেলের একটা কথা আছে, তুমি খোঁজো দ্বার খুলে যাবে, তুমি তৈরি হও, প্রস্তুত হও,
তোমার জন্য জীবন পান। আর আমি তোমাদেরকে এমন পানি খাওয়াবো যে পানি খেলে কোনোদিন তেষ্টা মিটবে না, যে এমন ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবো যে খাবার খেলে কোনোদিন ক্ষুধা মিটবে না। সেটি হলো মানুষের ভালোবাসা, পবিত্র ভালোবাসা। এই পবিত্র ভালোবাসাকে জোড়ায় রাখতে পারে একমাত্র এই স্মার্ট ফাউন্ডেশন। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে সাহায্য করছে। অনেক কথা বলা হলো, আমি প্রশাসনের দায়িত্ব পালন করছি। প্রশাসক মানে কি? প্রশাসক মানে শাসনকর্তা না, প্রশাসক মানে সেবক কিন্তু। সেই হিসাবে আপনাদের সেবা করছি। এখানে কাউন্সিলর নেই, পরিষদ নেই, সরকার যে একটা কমিটি করে দিয়েছে অফিসারদের দিয়ে, সেই কমিটি নির্ভর একটা প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সবাই 5 মাস ধরে দায়িত্ব পালন করছি। এখন দেখছি যে এখানে কিন্তু যখন আমি ডায়াবেটিস যাই, যখন আমি নথিপত্র ঘাটি, তখন দেখি যে এখানেও পৌরসভার একটা অবদান রয়েছে। চক্ষু হাসপাতালে যাই, ওখানেও পৌরসভার আছে। তারপরে হার্ট ফাউন্ডেশন, এখানেও। কিন্তু এখানে এই যে আর্থিক সহায়তা দেয় পৌরসভা, এটা কিন্তু কোনো ব্যক্তিকে দিচ্ছে না। আমরা মনে করি, পৌরসভা মনে করে চাঁপাইনবাবগঞ্জ মানুষের সেবার জন্য পৌরসভা সবসময় তার সীমিত সাহায্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে। আজকে যে এই এজমা ফাউন্ডেশন, এই এজমা ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান, অনেক ব্যয় আছে। এগুলা কিন্তু দাতব্য প্রতিষ্ঠান, এখানে আয়ের কোনো ইয়া নাই, শুধু ব্যয় হবে, ব্যয় হবে এবং সেবা দিয়ে যাবে। আমি মনে করি যে স্বামী বিবেকানন্দ বলছেন যে ডু সার্ভিস উইল সার্ভিস। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমি যে সার্ভিস দিয়ে গেলাম, এই সার্ভিসটা কিন্তু আমাকে বাঁচিয়ে রাখবে। আর কেউ দিলাম এই নশ্বর দেহটা একদিন ভাই কবরে যাবে, পড়ে যাবে, কেউ পুড়ে যাবো, আকাশ বাতাসে মিশে যাবে আমার দেহটা, কিন্তু আমার কর্ম, আমার চিন্তাটা কিন্তু এই চাপাইতে ঘুরে বেড়াবে আমার কর্ম। আমি মনে করি যে আপনারা যারা আছেন সবাই সম্মিলিত প্রচেষ্টা এই চাপাইগুলো এই প্রতিষ্ঠাকে বাঁচিয়ে রাখি। এবং এই গাভীর মতো তাকে যদি আমরা দুধ ঘাস খাওয়াই, তাজা ঘাস, তাহলে সে কিন্তু দুধ দিবে, দুধ দিবে। আমার মনে হয় যে গাভীকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে কিছু ইনপুট দিতে হবে। সেই ইনপুট দিবেন কিন্তু স্থানীয় জনগণ, সবাই চাপাইনবাবগঞ্জ মানুষ। তো অনেক কথা বলতে আমার খুব ভালো লাগছে। আমি দেখছি ডাক্তারদের কোশ্চেন থেকে অনেক সিনিয়র ডাক্তাররা চাঁপাইনবাবগঞ্জে, আমার কাছে মনে হয় ডাক্তারদেরই বেশি নিরিখ কাজ করতো। এখন তারা আমাদের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে সাধারণ সম্পাদক একটা ইতিহাস বলেছেন, তাহলে আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের যে এখন যে অসুবিধাগুলো আছে সেটা একটু আমি বলবো। আমরা প্রথমেই বলবো যে আমরা অনেকের কথা শুনলাম, সেবা সবাই চায়, দিতে তো হবে, সেবা তো অবশ্যই দেবো। মনে রাখতে হবে সেটা কিন্তু আমরা অলাভজনক প্রতিষ্ঠান, এটা কিন্তু আমরা লাভ করবো না কোনো দেশে, কিন্তু আবার কিছু ইনকামও করতে হবে। তাহলে এখানে আমরা এমনভাবে আমরা মানে প্রত্যেক কিছু সেবা দানের বিনিময়ে যে টাকাটা নেব বা যেটা পাবো, সেটা আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতি এবং এটা চালানোর জন্য যে আমাদের ডাক্তার বা নার্স এই ধরনের যারা থাকবে, কর্মীগণ থাকবে, তাদের কিন্তু একটা ইয়া দেওয়া লাগে, তাদেরকে বেতন বা ভাতা এগুলো দেওয়া লাগে। এগুলো করার জন্য আমাদেরকে ইনকাম জেনারেটিং হতেই হয়, টিকে থাকার জন্য। সবসময় তো চাওয়া যায় না, সব কিছু চাওয়া যায় না। আমরা তো এখন প্রথমে আছি, প্রথম থেকে আছি বলে আমরা হয়তো অনেকের কাছে বলতে পারি যে এখন থেকে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু নিজেই চলতে হবে আমাদেরকে। কিন্তু এই এখন যে আমরা দাঁড়াতে চেষ্টা করছি, এইখানে যে প্রবলেমটা হচ্ছে তার মধ্যে হচ্ছে যে অ্যাজমা একটা রোগ আমরা জানি, রোগের কারণও জানি। দুইটা এমন কারণ, একটা হচ্ছে অ্যালার্জি, যেটা হয়তো কিছুটা ভালো করা যায়, কিন্তু এটা বংশগত আছে, আরো অনেকগুলো কারণ আছে। এখন এই দুইটা কারণের জন্য আমরা যে প্রবলেমটা হয়ে যায় যে আমরা সবাই ভাবে অসুখ হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, খুব কষ্টকর একটা ব্যাপার, আমরা ডাক্তারের কাছে ওষুধ ভালো হয়ে যাবো, এটা কিন্তু হল আমাদের দেশে প্রায় 78% হচ্ছে অ্যাজমা পেশেন্ট, যেটা আমাদের নবমে আরো বেশি হওয়ার কথা, 19% নাই, কিন্তু এর চেয়ে তো বেশি আছে। ফলে আমাদেরকে এই ব্যাপারটা সম্বন্ধে যে জিনিসটা দরকার সচেতনতা, আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করবো।